আওয়ামী লীগের বিচার ও সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবিতে আজ মাঠে নামছে এনসিপি। বিচারিক সময়ে নিবন্ধন বাতিলের দাবি নাহিদের। রেল কর্মকর্তা কর্মচারীদের কাছে ত্রাস, 3 ছাত্র প্রতিনিধি সারা দেশে বিনা ভাড়ায় ভ্রমণ, নিয়োগ বদলি বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ। জালিয়াতি করে 500 কোটি টাকা লুটে নেয় মাল্টিবিম কর্পোরেশন, সংবাদ প্রচার করায় দেশ টিভির বিরুদ্ধে মামলা, বিচার চান সাংবাদিক নেতারা। পানির অভাবে বিল ভাতিয়ায় নষ্ট হচ্ছে কয়েক হাজার বিঘা জমির ধান, সেচ দিতে বাধা ইজারাদারের, বাড়তি জলাশয় দখলের অভিযোগ। ভারী বর্ষণ ও প্রবল ঝড়ে বিপর্যস্ত ভারতের দিল্লি, বাড়ির উপর গাছ পড়ে মারা গেছেন মা ও 3 সন্তান, ব্যাহত বিমান চলাচল, বন্ধ রেল। এবং মাঠের অভাবে মুখ থুবড়ে পড়েছে সিলেটের স্থানীয় ক্রিকেট, যা আছে তাও বরাদ্দ জাতীয় দলের জন্য, মুখ ফিরিয়ে নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। আওয়ামী লীগের বিচার এবং দলটির সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবিতে আজ মাঠে নামছে এনসিপি। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে হবে এ সমাবেশ। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা জানান। আলী আক্কাস আকাশের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ভেঙে পড়ে তিল তিল করে গড়ে তোলা 15 বছরের ফ্যাসিবাদী ক্ষমতার মসনদ। আর এই ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে গণহত্যায় মেতে উঠেছিল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো, কিন্তু শেষ রক্ষা হয়নি। ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দাবি ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধের। তবে দাবি উঠলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। সে আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের লোকেরা এই বাংলাদেশের মাটিতে এখনো মিছিল করার সাহস পায়, এবং এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তেমন দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বিচার কার্যক্রমের আওতায় আনতে হবে, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার চলাকালীন তাদের নিবন্ধন বাতিল করতে হবে। রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন বাস্তবায়ন করার দাবি জানান তিনি। দলগতভাবে বিচার কার্যক্রমে আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, যুবলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে হেফাজত হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিক্ষোভ সমাবেশে যোগদানের আহ্বান জানান নাহিদ ইসলাম। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সাফওয়ান, আপনি তো সেখানে রয়েছেন, এখন সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় রয়েছে এবং এখানে কিন্তু আজ দুপুর 3টায় জাতীয় নাগরিক পার্টির যে সমাবেশ সেটি হওয়ার কথা রয়েছে। এটি কিন্তু ডাকা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো সকাল থেকে আসলে এই সমাবেশের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে এবং আমার ঠিক পেছনে যে দেখতে পাচ্ছেন এখানে 2টি ট্রাকের উপর অস্থায়ী যে স্টেজ সেটি নির্মাণের কাজ চলছে। এছাড়া অন্যান্য যেই প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। তো আজ দুপুর 3টায় জাতীয় নাগরিক পার্টির যে যারা নেতারা রয়েছেন তাদের এখানে আসার কথা রয়েছে এবং আজকে তাদের যে সমাবেশের কারণ সেটি হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলাগুলো হয়েছে এটি আসলে যতদিন আসলে বিচার কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে রাজনৈতিক দল হিসাবে সেটি বাতিল করতে হবে। এছাড়া তারা বলছেন যে এছাড়া আওয়ামী লীগের যে অন্যান্য অঙ্গ সংগঠনগুলো ছিল, ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে এবং যুবলীগ এগুলো নিষিদ্ধের দাবি তারা জানিয়েছে। এছাড়া তারা যে দাবিগুলো করেছে যে আওয়ামী লীগ আমলে আসলে যেসব হত্যাকাণ্ডগুলো হয়েছে, শাপলা চত্বরের কথা বলা হয়েছে এবং বিডিআর বিদ্রোহের যে হত্যাকাণ্ড সেগুলোর বিচারের দাবি আসলে এখান থেকে তারা আজকে করবেন বলে এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া আওয়ামী লীগ আমলে যেসব নির্বাচনগুলো হয়েছে, ভোটারবিহীন নির্বাচন, যে সেই নির্বাচনে আসলে যারা জড়িত ছিল সরকারি আমলা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যারা আসলে এই দাবি নির্বাচনগুলো আসলে করেছেন তাদেরও আসলে বিচার চান এই জাতীয় নাগরিক পার্টি। তো সব মিলিয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় আজকের যে সমাবেশটি রয়েছে
সেটি কিন্তু আসলে ব্যাপকভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং জুম্মার নামাজের পরে জুম্মার নামাজের পরে এখানে আসলে দুটি সমাবেশ রয়েছে একসাথে। সেখানে দক্ষিণ প্লাজায় রয়েছে একটি সমাবেশ এবং উত্তর দিক গেটে যে রয়েছে বাইতুল মোকাররমে সেখানে আরেকটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির যারা সিনিয়র নেতারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাইনি। তবে অন্যান্য সাধারণ মানুষ এবং অন্যান্য যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বাইতুল মোকাররমে আসতে শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন যে স্টেজের যে কাজ সেটি কিন্তু চলছে। কিছুক্ষণের মধ্যে এই যে সমাবেশের প্রস্তুতি সেটি কিন্তু শেষ হবে। তো আমার কাছে বাইতুল মোকাররমের দক্ষিণ প্লাজা থেকে জাতীয় নাগরিক পার্টির সমাবেশের এই ছিল সর্বশেষ খবর। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের বিচার ও সব অঙ্গ সংগঠন নিষিদ্ধের দাবিতে আজ মাঠে নামছে এনসিপি। এই ব্যাপারে বিস্তারিত জানাতে বাইতুল মোকাররম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এবার জানবো বাজার পরিস্থিতি। সপ্তাহান্তে রাজধানী বাজার পরিস্থিতি জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, আপনি তো বাজারে রয়েছেন, বাজারের নিত্য পণ্যের দাম কেমন দেখছেন এবং কোন কোন পণ্যের দাম বেড়েছে জানাবেন। আছে রাজধানী কারওয়ান বাজার, এখানে আমরা সকাল থেকে পর্যবেক্ষণ করছিলাম নিত্যপণ্য যে বাজারের কাঁচামাল সহ অন্যান্য যে পণ্য আছে সেগুলো আমরা দাম দর দেখছিলাম। আমরা এখানে যেটা দেখতে পেলাম সকাল থেকে যে বাজারের যে অবস্থা সেটি হচ্ছে যে এখানে যে কাঁচামাল আছে সেখানে কিন্তু পেঁপে শসার দাম কিন্তু সবচেয়ে বেশি, অন্যান্য সবজি যা আছে সেগুলোর দামও যথারীতি বাড়তির দিকে। এখানকার বিক্রেতারা যেটা বলছেন যে শীতকালীন যে সময় ছিল সেই সময় এখন শেষ হয়ে আসায় এখন কিন্তু যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আসলে বিভিন্ন ধরনের কাঁচামালের স্বল্পতা দেখা দিয়েছে, সেজন্য কিন্তু দাম বেড়েছে সেটাই বলছেন। আমরা এখানকার ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা যেটি বলছেন 2-1 দিন আগেও তারা এখানকার যে বাজার আছে সে বাজার থেকে কিন্তু শসা এবং অন্যান্য কাঁচামাল তারা কিনেছেন, কিন্তু 2-1 দিনের ব্যবধানে কিন্তু প্রতি কেজিতে 10 টাকা থেকে 15 টাকা থেকে 15 টাকা 20 টাকা কেজি পর্যন্ত কেজি প্রতি কিন্তু কাঁচামালের দাম কিন্তু বেড়েছে। বিশেষ করে শসার দাম অনেক বেশি বেড়েছে, 60 টাকা থেকে শসা কিন্তু এখন 90 থেকে 100 টাকা দরে কিন্তু শসা বিক্রি হচ্ছে। ঠিক তেমনটি কিন্তু পেঁপের অবস্থা আমরা একই দেখেছি, ওখানকার যে বাজার সেখানে পেঁপের দামও কিন্তু বেশি। মাছ বাজারে মাংসের দাম ঠিক থাকলেও মাছের দাম কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। আমরা যেটা দেখেছি তারা যেটা বলছেন যে জলাশয়ে পানি কম থাকায় কিন্তু মাছের সরবরাহ কম, সেটাই বলছেন। আরেকটি বিষয় আমরা কথা বলার চেষ্টা করছি, এখানকার চালের বাজার আছে, যেহেতু কাল চালের সিজন চলছে, এখনকার চালের মৌসুম চলছে, তো চালের বাজারে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে বাজারের চালের সরবরাহ এখন ঠিক সেভাবে আসেনি, তেমনটাই বলছেন যে চালের বাজারের যে ক্রেতারা আছেন। আপনি একটু জানাবেন যে চালের বাজারে মৌসুম থাকাকালীন সময়েও কেন আসলে দাম কমছে না? মৌসুমের সময় চালের দাম কমছে না বললে ঠিক হবে না, তবে একবারে তো আমাদের দেশের যে নিয়ম চালের দাম বাড়তে বাড়তে উচ্চ পর্যায়ে বসলে কিন্তু যতই হোক এত কমে না, কমাই না আমরা, আমাদের চরিত্র এত ভালো। যাই হোক তাও অন্যান্য ইয়ার তুলনায় এই নতুন ধান কাটা পড়ার পরে 88-90 টাকার চাল এখন বর্তমানে 80 টাকার নিচে আসতেছে। তো আশা করি আর কি আরো কিছু কমার সম্ভাবনা আছে, তবে আমার মতে আর কি 70 টাকার নিচে মিনিকেট চাল আসা উচিত। এবং বিয়ার 28 চাল এখন চলতেছে আপনার মনে করেন 56-54 টাকা পাইকারি রেট, আমাদের কাছে 58 টাকা 60 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু উচিত যে কমসে কম 50 টাকার নিচে আসা। বলছিলেন যে চালের বাজার সিজন থাকলেও আসলে সেরকম ভাবে চালের বাজার আসলে কমা হয় না, সেটা বলছেন। আমরা এখানকার বিক্রেতা বিভিন্ন যে দ্রব্য আছে যে ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি, তারা যেটা বলছে যে বাজার মনিটরিং করলে কিন্তু এই যে নিত্যপণ্যের দ্রব্যগুলো আছে সেগুলোর দাম কিন্তু যথেষ্ট সহনশীল হতে পারে, এমনটাই বলছেন। রাজধানী কারওয়ান বাজার থেকে বাজার মূল্যের এই ছিল আমার কাছে সর্বশেষ। ইসরাত, ধন্যবাদ আপনাকে। রাজধানী কারওয়ান বাজার থেকে সেখানকার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এইচ হিমেল। রেলওয়ের লাভজনক ও কারিগরি সহায়তা কমিটিতে যুক্ত করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের এইচএসসি পাশ করা 3 ছাত্রকে। খোদ মন্ত্রণালয় পরিপত্র দিয়ে ছাত্রদের নিয়ম বহির্ভূতভাবে রেলওয়ের বিভিন্ন কমিটিতে যুক্ত করে। শুধু তাই নয়, রেলওয়েকে লাভজনক করার কমিটিতে ঢুকে সেই ছাত্ররাই সারা দেশে বিনা ভাড়ায় ট্রেনে যাতায়াতের জন্য মন্ত্রণালয়ে অনুমোদন পত্র নেন। অনিয়মের শেষ এখানেই নয়, এবার স্বয়ং রেলওয়ের স্টেশন ফ্লোর বরাদ্দ নেওয়া ও নিজেদের জন্য চাকরির সুপারিশ করেন মন্ত্রণালয়। আলিমুজ্জামান সাফওয়ানের অনুসন্ধানী রিপোর্ট, ছবি তুলেছেন আবুল বাশার।
তারা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র, তাই রেলপথ মন্ত্রণালয় তাদের দিয়েছে বিনা ভাড়ায় রেল ভ্রমণের সুযোগ, আর তা দিয়েই ফ্রিতে রেল ভ্রমণ করছেন সারা দেশে। দেশ টিভির হাতে আসা রেল মন্ত্রণালয়ের একাধিক নথিপত্র বলছে মাত্র কয়েক মাসেই পুরো রেল মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণে নিয়ে অনিয়ম করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। রেলের ইঞ্জিনের কার্যকারিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য করা 7 সদস্যের কমিটির 3 জনই ছাত্র, যাদের কোনো ধারণাই নেই রেলের ইঞ্জিন ও কার্যক্রম সম্পর্কে। আমার বলতে গেলে আমি বলবো আমার যে খুব একটা জ্ঞান আছে সেটাও না, আমি এগুলো জ্ঞান আরও অর্জন করতে যাচ্ছি, জ্ঞান অর্জন করে এবং রেলের স্টাফদের সাথে এই সমস্যাগুলো সমাধান করতে যাচ্ছি। রেলের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব পেয়ে শুধু তারাই নয়, রেল ভ্রমণ করেছেন তাদের বন্ধুরাও। মাত্র 3 মাসে ফ্রিতে 1.5 শতাধিক রেল টিকিট নিয়েছেন তারা, যার মূল্য দাঁড়ায় 1,74,075 টাকা। নথিপত্র বলছে রেলকে লাভজনক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে তাদের এমন ভ্রমণ। আবার রেলের দখল হওয়া অবৈধ জমি উদ্ধার ও টিকিট কালোবাজারি বন্ধেও কাজ করার কথা রয়েছে তাদের। তবে আসলে কি তারা রেলের অবৈধ জমি উদ্ধার করছেন, নাকি টিকিট কালোবাজারি বন্ধের নামে নিজেরা জড়াচ্ছেন নানা অনিয়ম দুর্নীতিতে? ভ্রমণ শেষে জুলাই অভ্যুত্থানে আহতদের একাধিক ক্ষেত্রে চাকরির সুপারিশ করেছেন তারা, যা কোটা বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কোটায় চাকরির সুযোগ। শুধু চাকরির সুপারিশ নয়, কক্সবাজার স্টেশনে জুলাই ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে চেয়েছেন পুরো একটি ফ্লোর বরাদ্দ, যা সম্পর্কে জানেই না জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এ ব্যাপারে কিছুই জানে না, এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এ ব্যাপারে কারোর সাথে কোনো রকম যোগাযোগও করা হয়নি কক্সবাজার রেলওয়ে স্টেশনে ফ্লোর বরাদ্দের বিষয়ে। কালোবাজারি বন্ধের জন্য দায়িত্বপ্রাপ্ত হলেও উল্টো রেল কর্মকর্তাদের জিম্মি করে শুরু করে চাঁদাবাজি। দেশ টিভির হাতে এসেছে তার একাধিক কল রেকর্ড। কিছু তো জানালেন টানলেন না, ভাই মনে হয় ফোন দিচ্ছিল নাকি? কি রেজাউল ভাই? ফোন দেখ, কোনো ঘুষ টুস কাউরে 1 পয়সাও দিতে পারবো না। চাকরি করলে করবো, না করলে না করবো। পোস্টিং এখানে থাকলে থাকবে, না থাকলে না থাকবে। তবে সকল অনিয়মের দায় রেলওয়ের উপরই চাপিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছাত্ররা। আমরা তো সরাসরি টিকিট কাটতে পারতাম না, এটা আমরা ডিসিওর মাধ্যমে, সিসিএম এর মাধ্যমে অথবা স্টেশন মাস্টারের মাধ্যমে কাটতাম। তো আমরা এমন কিছু জায়গায় যাইনি, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আজ আমাদের নাম এসেছে। যেমন আমরা কখনো নোয়াখালীতে যাইনি। বদলির দাবি, চাঁদার দাবি এরকম কোনো কিছুই করা হয়নি, এটা আমাদেরকে ফাঁসানোর জন্য করা হয়েছে এবং এটা অবশ্যই মিথ্যাচার করা হয়েছে। অবশ্য সক্রিয় কর্মী দাবি করে রেলওয়েতে অনিয়ম করা শিক্ষার্থীদের চেনেই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র। রেলের জন্য স্পেসিফাই করে তো আসলে কোনো মানুষকে নির্ধারণ করে দেয় বা কোনো মন্ত্রণালয়ের জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নির্ধারণ করে দেয়, সেটা অন্তত আমরা আহ্বায়ক কমিটি হওয়ার পরে এটা হয়নি। তবে রেলওয়ে মহাপরিচালকের দাবি, তদন্ত করে রেল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এখতিয়ার তার নেই। যেহেতু ছাত্ররা কিন্তু আমাদের কোনো শাস্তির দেওয়ার এখতিয়ার বহির্ভূত। নিজেদের স্বার্থে সরকারি ট্রেনকে বেসরকারিতে রূপান্তর, একাধিক টেন্ডারে হস্তক্ষেপ সহ বিনা ভাড়ায় ট্রেন ভ্রমণের জন্য রেল পাসের মেয়াদ বাড়াতে এই ছাত্ররা এখন পর্যন্ত আবেদন করেছে 3 বার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ভুয়া ব্যক্তি ও জাল স্বাক্ষরে প্রায় 500 কোটি টাকার ঠিকাদারি ভাগিয়ে নেয়ার অনুসন্ধানী সংবাদ প্রচার করায় দেশ টিভির সংবাদকর্মীদের নামে মামলা করেছে মাল্টিবিম কর্পোরেশন। জালিয়াতিতে জড়িত মাল্টিবিম কর্পোরেশনের হয়ে মামলাটি করেন ইলিয়াস কাঞ্চন নামে এক ব্যক্তি। ফ্যাসিবাদ সরকারের সময় সংবাদটি প্রচার করা হয়, কিন্তু তখন মামলা না করে 2 বছর পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে গণমাধ্যমের দূরত্ব তৈরি করতে মামলাটি করান মাল্টিবিম কর্পোরেশনের এমডি শাহিন কবির। প্রেস কাউন্সিল সহ যথাযথ নিয়ম না মেনে মামলা করা হয়রানি বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শাহিন কবির সেলেস্টিয়াল টেক লিমিটেড নাম দিয়ে বিআইডব্লিউটিএতে একটি ঠিকাদারি লাইসেন্স করেন। 2015 থেকে 2018 সাল পর্যন্ত তিনি বিআইডব্লিউটিএতে পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম মেরিন একাডেমি ডিডব্লিউর 5 লট ট্রেনিং, সার্ভে ও যাত্রীবাহী বোট সরবরাহের প্রায় 17 কোটি টাকা কাজ নেন। কিন্তু মানসম্মত কাজ না করায় বিআইডব্লিউটিএ কোম্পানিটিকে কালো তালিকাভুক্ত করে। একই সাথে সেলেস্টিয়াল টেক লিমিটেডের বিরুদ্ধে মামলা করে সরকারি ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। তারপর কোম্পানির নাম পরিবর্তন করে মাল্টিবিম কর্পোরেশন নামে প্রচারণা শুরু করে শাহিন কবির। মার্কেটিং ম্যানেজার পদ তৈরি করে প্যাট্রিক বেলেন নামে একজন কর্মকর্তা স্বাক্ষরে শত কোটি টাকার কাজ ভাগিয়ে নেন শাহিন কবির, যে স্বাক্ষরের সাথে প্যাট্রিক বেলেনের পাসপোর্টের স্বাক্ষরের কোনো মিল নেই। মূলত প্যাট্রিক বেলেনকে প্রতিষ্ঠানের ম্যানেজার সেলস সাজিয়ে নকল স্বাক্ষর ব্যবহার করে 300 কোটি টাকার কাজ ভাগিয়ে নেন শাহিন কবির।
এসব অনিয়ম নিয়ে 2023 সালে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে দেশ টিভি, যেখানে শাহীন কবিরের এমন ভয়াবহ প্রতারণা তুলে ধরে সংবাদ মাধ্যমটি। ভুয়া ব্যক্তি দেখিয়ে নকল স্বাক্ষর ব্যবহার করে প্রায় 300 কোটি টাকার কাজ ভাগিয়ে নিয়েছে শিপিং ঠিকাদার প্রতিষ্ঠান মাল্টিবিম কর্পোরেশন। কথায় আছে চোরে না শুনে ধর্মের কাহিনী। কৌশল পরিবর্তন করে 2 বছর পর দেশ টিভির সংবাদকর্মীদের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় মাল্টিবিম কর্পোরেশন, যেখানে বার্তা প্রধান মহিউদ্দিন আহমেদ, প্রধান বার্তা সম্পাদক ফারুক হোসেন, প্রতিবেদক শাহাদাত নিশাতকে আসামি করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধা ভোগ করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয় প্রতিষ্ঠান হঠাৎ 2 বছর পর কেন মামলা করল? এমন ঘটনাকে ভিন্নভাবে দেখছে সাংবাদিক নেতারা। জানান, আওয়ামী লীগের সুবিধা নিয়ে এখন কেলেঙ্কারি থাকতে নিজেদের সাধু প্রমাণ করতে এমন মামলা অপকৌশল। এই 2 বছর পরে এসে কেন? এটা আসলে আমি মনে করি যে হয়তো হয়রানিমূলক হতে পারে। পাশাপাশি যেটা হচ্ছে হয়তো সে পরবর্তী কার্যক্রমে আগানোর জন্য তার ওই স্বচ্ছতাটা দেখানোর জন্য যে সে ওই সময় ভিকটিম, ওই সময় তার বিরুদ্ধে নিউজ করা হয়েছে, সে এখন মামলা করছে, মানে সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছিল, এরকম একটা সিম্পেথি আদায়ের চেষ্টা, অনেক কিছুই এক একজনের থাকতে পারে। এই কারণে হয়তো আমি মনে করি এটা টার্গেট বেস। একই সাথে এসব মানহানিকর মামলার মাধ্যমে সাংবাদিকদের দমিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহিদুল ইসলাম। স্বৈরাচার সরকারের আমলে সুবিধা নেওয়া এসব মাল্টিবিম কর্পোরেশনের মতো প্রতিষ্ঠানকে কারা শিল্টার দিচ্ছে তাদেরকেও খুঁজে বের করা উচিত বলে মনে করেন তারা। সাংবাদিকদের দিকে আঙ্গুল না তুলে যারা এই অন্যায়ের সাথে জড়িত, যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল অতীতে, তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় তাহলে ভবিষ্যতে কেউ সাংবাদিকদেরকে হয়রানি করবার সাহস পাবে না। একই সাথে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনুসন্ধান করে অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। গণমাধ্যম কর্মীরা যেন স্বৈরাচার সরকারের আমলের মতো হয়রানি শিকার না হয় সেদিকেও সরকারের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রের কাছে আমাদের দাবি থাকবে যে এই ধরনের হয়রানিমূলক মামলা যারা দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। নবাবগঞ্জের সবচেয়ে বড় জলমহাল বিল ভাতিয়ার কয়েক হাজার বিঘা জমিতে এবার চাষ হয়েছে ধান, কিন্তু পানির অভাবে নষ্ট হতে বসেছে এসব ধান। এমনকি প্রভাবশালী ইজারাদারের আগ্রাসী ভূমিকায় মাছ ধরার অধিকার থেকেও বঞ্চিত জেলেরা। কৃষকরা বলছেন, ইজারার নির্ধারিত সীমানা ছাড়িয়ে বাড়তি জলাশয় দখল করে চাষিদের পানি দিচ্ছেন না ইজারাদাররা। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। সহকর্মী তারেক রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। চাঁপাইনবাবগঞ্জের বিলভাতিয়া জলমহল ইজারা নিয়েছেন ভোলাহাট উপজেলার দুর্গাপুর মৎস্যজীবী সমবায় সমিতি। চুক্তিপত্র অনুযায়ী চাষিরা বিল থেকে পানি নিয়ে ফসল চাষ করার কথা থাকলেও এখন বঞ্চিত হচ্ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও ভোলাহাটের বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত বিলভাতিয়া বিল। দীর্ঘদিন ধরে এই বিলের পানি ব্যবহার করে ধান চাষ করছেন কৃষকরা, কিন্তু বিলের পানি কমে গেলে মাছ চাষ ব্যাহত হবে এমন অজুহাত দেখিয়ে এবার কৃষকদের বিলের পানি ব্যবহার করতে দিচ্ছে না ইজারাদার। এমনকি মাছ ধরতে গেলেও সাধারণ জেলেদের নামে দেয়া হচ্ছে মামলা। ইতোমধ্যে কয়েকজন জেলও খেটেছেন। আজীবন যুগে যুগে আমরা কালে কালে পানি সেচাইলাম, আবাদ করে এলাম এই বিলটাতে। আমরাকে এখন কোনো পানি সেচতে দিছে না, আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরাকে হুড়া কুত্তা করে এলে বাড়িয়েছে, আমরাকে কোনো আবাদ করতে দিছে না। এই 21,000 সম্পত্তির ভিতরে পেয়েছে আপনার 900 বিঘা পেয়েছে কালাম, মানে 900 বিঘা লিজ দেওয়া আছে, উল্লেখ মারাও আছে। আর এই কালাম বলছে না 900 বিঘা সাথে আমাকে ব্যাপাকে মাগনা দিয়েছে। এই মৎস্যজীবী যারা গরিব মানুষ খেটে খায়, যেটা মাছ মেরে যেটা চাল কিনবে, এই আশ্বাসটা তার রাখেনি এই ইজারাদাররা। তাদের উপর অযথা মিথ্যা মামলা, একের পর এক 3টা মামলা দেয়। আমিও 3টা মামলার আসামি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ইজারাদারের আগ্রাসী ভূমিকার কারণে নষ্ট হচ্ছে ফসলি জমি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। বিলের পানি সেচ দিতে না দেওয়ায় তাদের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এটা সরেজমিনে পরিদর্শন করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমাদের পরবর্তী করণীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং ডিসি স্যার বরাবর আমরা তাদেরকে সহযোগিতা যেটুক করণীয় সেটুক আমরা করেছি। সেচের পানি দিলে বিল শুকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। বিল শুকায়ে যে একটা ওয়াটার বডি থেকে আমরা যদি পুরা শুকায়ে দিই, সেখানে যে ইকোসিস্টেমটাও ধ্বংস হয়ে যায়। বিলের তলা শুকাইলে ইকোসিস্টেম ধ্বংস হবে, আমাদের যে দেশীয় ইন্ডিজিনাস যে সমস্ত মাছ সেগুলোও ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটা তদন্ত করার পর বোঝা যাবে যে কতটুকু পানি দেওয়া যাবে সারফেস ওয়াটার থেকে এবং কতটুকু পানি রাখতে হবে।
আর বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুরে অচল 1 ও 2 টাকার কয়েন। এসব কয়েনের লেনদেন বন্ধ থাকায় তা এখন মূল্যহীন অচল পয়সা। এমনকি 2 টাকার কয়েন নিচ্ছেন না ভিক্ষুকরাও। রাষ্ট্রীয়ভাবে কয়েনের লেনদেন সচল থাকলেও নানা অজুহাতে তা গ্রহণ করছে না মেহেরপুরের কোনো ব্যাংকও। তবে ব্যাংক কর্মকর্তার দাবি, ব্যাংকের সব ধরনের কয়েনের লেনদেন অব্যাহত আছে। সহকর্মী আক্তারুজ্জামানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশে মূল্যস্ফীতির কারণে অনেক আগেই হারিয়েছে 1, 5, 10, 25 ও 50 পয়সার কয়েন। তবে লেনদেনে 5 টাকার কয়েনের ব্যবহার থাকলেও কমেছে 1 ও 2 টাকার কয়েনের প্রচলন। আইন অনুযায়ী প্রচলিত সব মূল্যমানের কয়েন নিতে সবাই বাধ্য থাকলেও 1 ও 2 টাকার কয়েন নিতে অনীহা মেহেরপুরবাসীর মধ্যে। এতে এসব খুচরা পয়সা নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী সহ সব স্তরের মানুষ। বাস ভাড়া, মুদি দোকানের কেনাকাটার পাশাপাশি ভিক্ষুকরাও 1-2 টাকার কয়েন নিতে নারাজ। তবে এসব কয়েনের বদলে দোকানিরা ক্রেতাদের দিচ্ছেন চকলেট বা শ্যাম্পু। 4 টাকা মূল্যের কোনো পণ্য কিনে 5 টাকা দিলে দোকানিরা ভাঙতি নেই বলে 1 টাকা ফেরত দেন না। সারা বাংলাদেশে এই পয়সাগুলো চলে, 1 টাকা 2 টাকার কয়েন চলে, কিন্তু আমার শুধু মেহেরপুর ডিস্ট্রিক্টে চলে। কাস্টমার দিচ্ছে, আমরা নিতে পারছি না, আমরা দিলে কাস্টমার নিতে চাচ্ছে না। রাষ্ট্রীয়ভাবে সচল কয়েন কেন মেহেরপুরে চলছে না, এ বিষয়ে জেলা প্রশাসকের ব্যবস্থা নেওয়া উচিত বলছেন চেম্বার অব কমার্স সদস্য। এই মুদ্রা যেহেতু সচল আছে এখনো, রাষ্ট্রীয়ভাবে এই ব্যবস্থাটা নেওয়া উচিত। তবে সব ধরনের কয়েন ব্যাংকে লেনদেন আছে বলে জানান সোনালী ব্যাংকের গাংনী শাখার ব্যবস্থাপক তৌহিদুল আলম। রাষ্ট্র থেকে না নেওয়ার কোনো সুযোগ নেই, এটা আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে নির্দেশনা আছে সেইভাবে আমরা নিচ্ছি, এবং এটা আমাদের ভল্টে পর্যাপ্ত মজুদ আছে। যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে চাহিদা মতো দিতে পারবো। 1973 সালে দেশে সর্বপ্রথম 5, 10, 25 এবং 50 পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।